যাবেই তাহলে? নিচু গলায় বলল জোড়া। মাথা ঝাঁকালো রানা। তাহলে আমার জন্যেও ছেড়ো এক টুকরো কাপড়। তোমার জন্যে? বিস্মিত দৃষ্টিতে চাইল রানা জোড়ার দিকে। হ্যাঁ, আমি যাচ্ছি তোমার সাথে। বিনা বাক্য ব্যয়ে আরেক টুকরো কাপড় ছিল রানা জোড়ার জন্যে। হাতে নিয়ে সযত্নে ভাঁজ করে সেটাকে ত্রিভুজাকার বানালো জোড়া। মুখে বেঁধে নিল ওরা কালো কাপড়ের টুকরো। চোখ দেখা যাচ্ছে কেবল। বেরিয়ে এলো এবার ডিসপেন্সারি থেকে। অবাক হয়ে গেছে ডাকু চাচা। তুই আবার হুড পড়েছিস কেন মা? আমিও যাচ্ছি যে। যা, চোখ কান খোলা রাখিস। সবাইকে অবাক করে দিয়ে সহজেই রাজি হয়ে গেলেন ডাকু চাচা। রানা বুঝল এই অভিযানের গুরুত্ব মর্মে মর্মে উপলব্ধি করেছেন তিনি। এই টর্চটা সাথে নিয়ে যাও রানা, কাজে লাগতে পারে। প্রথমে জুতোর গোড়ালিতে লুকানো একটা গোপন কুঠুরি থেকে হোল নাইফটা বের করলো রানা। বিশেষ কায়দায় কয়েকটা ভাঁজ খুলতেই 4 ইঞ্চি ব্লেডের একটা ক্ষুরোধার স্টিলের ছুরি হয়ে গেল সেটা। টর্চটা পকেটে রেখে ছুরি হাতে এগোলো রানা দরজার দিকে। বেরিয়ে পড়লো ওরা প্যাসেজে। গভীর ঘুমে ঘুমাচ্ছে প্রহরীটা কোণে হেলান দিয়ে। হাঁটুর ওপর রাখা সাব মেশিন গান। প্রলোভনটা সামলে নিল রানা। ঘুমন্ত প্রহরী ধরা পড়লে বড়জোর গোটা কতক লাথি আর গালাগালি খাবে, কিন্তু অস্ত্রহীন ঘুমন্ত প্রহরী দেখলে সমস্ত জাহাজে হুলস্থুল পড়ে যাবে। 3 মিনিটে দুটো কোম্পানিয়ান ওয়ে পেরিয়ে পৌঁছে গেল ওরা এ ডেকের কাছে। বাম পায়ে কোনো সাড়াই পাচ্ছে না রানা আর। তার ওপর এক একবার যে প্রচণ্ড বেগে কেঁপে উঠছে জাহাজটা, তাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে পড়েছে। আর 100 মাইলও নেই হেরিকানের প্রাণকেন্দ্র। বিউফোর্ট স্কেল কাকে বলে জানে না রানা। ক্যাপ্টেন বলছিল হাওয়ার শক্তি এখন ফোর্স 8 বা 9, এর মানেও জানে না সে। কিন্তু তুফান যে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। প্রচণ্ড বেগে ঢেউ এসে ধাক্কা খাচ্ছে জাহাজের গায়ে। মনে হচ্ছে ভেঙে চুরমার করে দেবে ওরা এই শক্তিমতো বেয়ারা জিনিসটাকে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলো রানা। চারদিক অন্ধকার। ডেকের প্রত্যেকটা বাতি নেভানো। কারো দৃষ্টি আকর্ষণ করতে চায় না ইয়াকুব। রানার এতে সুবিধাই। পা টিপে এগোবার প্রয়োজন নেই। বৃষ্টি আর বাতাসের শব্দে সব ঢাকা পড়েছে। তার ওপর আছে সমুদ্রের গর্জন। অল্পক্ষণেই রেডিও রুমের কাছে এসে পৌঁছলো ওরা। ড্রয়িং রুমের পাশ দিয়ে। দরজায় কান লাগিয়ে ভেতরে কোনো শব্দ শুনতে পেল না রানা। এক হাতে অন্য কান ঢাকলো বাইরের শব্দ বন্ধ করবার জন্যে। না, তবুও শোনা যাচ্ছে না কিছুই। আস্তে নব ঘুরিয়ে ধাক্কা দিল সে দরজাটা। আধ ইঞ্চিও নড়ল না সেটা। রানা বুঝল ভেতর থেকে বন্ধ। অতি সাবধানে নব ছেড়ে সরে এলো সে জোড়াকে নিয়ে বেশ খানিকটা দূরে। কি ব্যাপার? জিজ্ঞেস করলো জোড়া। দরজাটা ভেতর থেকে বন্ধ, অর্থাৎ গার্ড আছে ভেতরে। অথচ ভেতরে ঢুকতে হবে তোমাকে, তাই না? হ্যাঁ, তুমি ওই জানালার ধারে গিয়ে হুড খুলে ফেলে টোকা দেবে। হয় রেডিও রুমের লাইট জ্বালাবে, নয় টর্চ জ্বালাবে লোকটা। ও দেখবে মেয়ে মানুষ, তখন ভয় পাবে না, আশ্চর্য হবে। বেরিয়ে আসবে কি ব্যাপার অনুসন্ধান করতে। আর সেই সময় তুমি... হ্যাঁ, খুন করব আমি ওকে। ওইটুকু একটা ছুরি দিয়ে? তুমি... ওটা কিভাবে ব্যবহার করতে হয় জানা আছে আমার। চলো। তার আগে বলো, ভেতরে ঢুকে কি করবে তুমি? ডিস্ট্রেস ফ্রিকোয়েন্সিতে SOS পাঠাবো। সবাইকে জানিয়ে দেব রুস্তুমের বর্তমান অবস্থা, ইয়াকুবের জবরদখলের কথা এবং সান্তা ক্রুজ আক্রমণের কথা। চারদিকে তৎপরতা আরম্ভ হয়ে যাবে। তা ঠিক, কিন্তু সবচেয়ে প্রথমে তৎপর হয়ে উঠবে ইয়াকুব বে। গার্ডটাকে কোথায় লুকাবে তুমি? ভূমধ্যসাগরে। সিক বের গার্ডকে ঘুমাতে দেখেই ইয়াকুব বুঝবে কাজটা কার। তোমার ব্যান্ডেজ খুলে দেখবে থাই বোন ভাঙেনি। তখন তখন কি অবস্থা হবে তোমার? আমার যাই হোক, কিছু এসে যায় না তাতে। আমার যায় আসে। দ্বিতীয় কথা, তুমি বলছো চারদিকে সবাই তৎপর হয়ে উঠবে।
ইয়াকুবের নিযুক্ত সান্তা ক্রুজের অপারেটররাও জানতে পারবে। ওরা তৎক্ষণাৎ খবরটা জানাবে ইয়াকুবকে। কাজ শেষ হয়ে গেলেই সেটটা নষ্ট করে দিয়ে আসবো। রানা বুঝল হেরে যাচ্ছে সে জোরার অকাট্য যুক্তির কাছে। ওই একটাই রেডিও, রিসিভার আছে রুস্তুমের, তা মনে করছো কেন? আশেপাশের প্রত্যেকটা স্টেশন ব্যস্ত সমস্ত হয়ে অবিরাম ব্রডকাস্ট আরম্ভ করবে। ইয়াকুবের কাছে খবরটা পৌঁছবেই। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ক্যাপ্টেন আনসারি, আর তোমার কথা শুনে মনে হচ্ছে তোমরা স্থির নিশ্চিত যে প্রত্যেকটি প্যাসেঞ্জার এবং ক্রুকে খুন করবে ইয়াকুব, প্রমাণ বা সাক্ষ্য নিশ্চিহ্ন করবার জন্যে। একটি প্রাণীও যদি বেঁচে থাকে তাহলে সাক্ষ্য দেবে ওর বিরুদ্ধে। নিরাপদে ইস্তাম্বুলে ফিরে নিজ অপকীর্তি চালু রাখতে হবে ওকে, তাই না? হ্যাঁ। কাজেই যেই মাত্র এসওএস এর খবর ওর কানে যাবে সেই মুহূর্তে ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ নির্মূল করবে ও। তারপর সরে পড়বে এই জাহাজ ছেড়ে দিয়ে। তার মানে সব শেষ। এসওএস পাঠিয়ে কি লাভটা হলো তাহলে? চুপ করে রইল রানা। মাথাটা চলছে না ওর। ওর একটা হাত ধরল জোড়া। চমকে উঠে বলল, ওহ কি ঠান্ডা! শীতে কাঁপছো তুমি, রানা। চলো, কথা শোনো লক্ষ্মী, ফিরে চলো সিক বেতে। সেটা হয় না, একটা কাজ বাকি আছে। কোথায় চললে, রানা? পাপাগোসের কেবিনের দিকে। ওই লোকটাই এই সমস্ত অনর্থের মূল। খুব সম্ভব ওর হুকুমেই কাজ করছে ইয়াকুব। এই লোকটার সম্পর্কে কিচ্ছু জানি না আমরা। গলার ওপর ছুরি ধরতে পারলে অনেক কথা বেরোবে এর কাছ থেকে। তাছাড়া একে বশে আনতে পারলে হয়তো জাহাজটাই বশে আনা যাবে। শেষ একটা চেষ্টা আমাকে করে দেখতেই হবে। তুমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছো না। সোজা করে রাখবার জন্যই তো তোমাকে আনা হয়েছে। ইয়াকুবকে পাবো না, ব্রিজের ওপর আছে ও। গার্ড ওখানে অনেক বেশি। ওই পাপাগোজি এখন একমাত্র ভরসা। এগোলো রানা, সাথে সাথে জোরাও। এ ডেকে এসে উপস্থিত হলো ওরা। পাপাগোজের ক্যাবিন চিনে বের করতে 1 মিনিটও লাগলো না। সেন্ট্রাল প্যাসেজওয়ে দিয়ে ঢুকবো আমি এই ঘরে। পকেটে হাত ঢুকিয়ে রেখে এমন ভাব করব যেন পিস্তল আছে আমার পকেটে। কিন্তু কাকে পিস্তলের ভয় দেখাবে তুমি? ওই তো ওর ক্যাবিনের জানালা। পাপাগোস এই ঘরে নেই, বাতি নেভানো, হয়তো পর্দা টানা আছে। ঝিক করে বিদ্যুৎ চমকে উঠল। রানা রওনা হতে যাচ্ছিল, হাত ধরে টেনে রাখলো জোড়া। ফিস ফিস করে বলল, পর্দা তো নেই। বিদ্যুতের আলোয় দেখলাম পর্দা নেই জানালায়। কাউকে দেখলে? ঘরের সবটা দেখতে পাইনি। কাচের জানালার গায়ে সেটে দেখবার চেষ্টা করলো রানা ভেতরে, কিন্তু ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক এমনি সময়ে আবার চমকে উঠল বিদ্যুৎ। নিজের চোখ দুটোর প্রতিচ্ছবি দেখতে পেল রানা জানালার কাছে। তাছাড়াও আরও একটা জিনিস দেখল রানা। প্রায় অস্পষ্ট একটা বিস্ময়ধ্বনি বেরিয়ে এলো ওর মুখ থেকে। কি হলো? ফিস ফিস করে জিজ্ঞেস করলো জোড়া। চেয়ে দেখো। পকেট থেকে টর্চটা বের করে আলো ফেললো রানা ঘরের ভেতর। চিত হয়ে শুয়ে আছে পাপাগোজ বিছানায়, জেগে আছে, 2 চোখ বিস্ময়ে বিস্ফারিত। সাদা চুলের পরচুলাটা সরে গেছে কপাল থেকে বেশ অনেকখানি। লাল চুল দেখা যাচ্ছে ওর নিচে। চট করে কয়েকটা কথা খেলে গেল রানার মাথার মধ্যে বিদ্যুতের মতো। কোথায় শুনেছে সে লাল চুলের কথা? পরিষ্কার ভেসে উঠল ওর মনের পর্দায় ম্যাকহার্ভের মরা মুখ। টর্চ নিভিয়ে দিল রানা। পাপাগোস? জোড়ার কণ্ঠে অবিশ্বাস। পাপাগোসের হাত পা বাঁধা। এর মানে কি, রানা? হাত পা বেঁধে ফেলে রেখেছে কেন ওকে ওরা? আমি জানি। ঠান্ডা নিষ্ক্রিয় কণ্ঠ রানার। নিজের অজান্তেই শিউরে উঠল সে একবার। কেউ যেন হেঁটে চলে গেল ওর কবরের ওপর দিয়ে। অমানসিক মানসিক বল প্রয়োগ করে নিজেকে স্থির রাখবার চেষ্টা করলো আতঙ্কিত রানা। জোড়া, সব বুঝতে পেরেছি আমি এবার, কিন্তু খোদা, না বুঝলেই বোধহয় ভালো হতো। হাত ধরে ডান ধারে টেনে নিয়ে চলল রানা জোড়াকে।
4 নম্বর হোল্ডের কাছে এখন ওরা। ক্যানভাস আর গোটা কয়েক কাঠের ঢাকনি সরিয়ে নিচের দিকে চাইল রানা। ঘোর অন্ধকার। স্টোর থেকে চুরি করে আনা ক্রু ড্রাইভারটা জোড়ার হাতে দিল সে। আমি আলো জ্বালাচ্ছি, সাবধানে সিঁড়ি বেয়ে নেমে পড়ো তুমি গর্তের মধ্যে। জোড়ার মাথাটা অদৃশ্য হয়ে যেতেই রানাও নামতে আরম্ভ করলো। বুক সমান নেমে ক্যানভাস দিয়ে ঢেকে দিল সে গর্তমুখ। তারপর টর্চ ফেলল নিচের দিকে। হুলস্থুল কাণ্ড চলছে নিচে। সমুদ্রের প্রলয় মাতনে দুলছে জাহাজ। সেই সাথে গড়াগড়ি খাচ্ছে গোটা কতক প্রকাণ্ড এবং ভারী বাক্স। ওগুলোর একটার তলায় পড়লেই ব্যাঙ-চ্যাপ্টা হয়ে যাবে ওরা। কফিন কোথায়? নিচে নেমেই জিজ্ঞেস করল জোড়া। ওই যে, আলো ফেলল রানা কফিন দুটোর ওপর। সিঁড়ির নিচেই একপাশে সযত্নে রাখা। জাহাজের দোলায় যাতে গড়াগড়ি খেতে না পারে সেজন্যে শক্ত করে বেঁধেছে ইয়াকুব ওগুলোকে দুটো খুঁটির সঙ্গে। এগিয়ে গেল রানা ওগুলোর দিকে। টর্চ ধরল জোড়া। স্ক্রু ড্রাইভারটা নিয়ে কাজে লেগে গেল রানা। সেন্ট্রিটা এতক্ষণে জেগে গেল কিনা কে জানে। জলদি কাজ সারতে হবে। ঢাকনিটা খুলতেই একটা কম্বল দেখতে পাওয়া গেল। কম্বল সরিয়েই বুঝল রানা। ঠিকই সন্দেহ করেছিল সে। মৃতদেহটা অ্যামাটলের। প্রাইমার, ডিটোনেটর পরিষ্কার চিনতে পারল সে। একটা ছোট্ট চৌকোনা বাক্সের মধ্য থেকে তার বেরিয়ে এসেছে কয়েকটা। বুঝল, টাইমিং ডিভাইস ওটা। কি ওগুলো? রানার ঘাড়ের উপর দিয়ে ঝুঁকে দেখছে জোড়া। অ্যামাটল। অ্যামাটল কি? এক্সপ্লোসিভ। রুস্তুমকে উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কফিনের মধ্যে এগুলো কেন? কম্বলটা আবার জায়গা মতো রেখে স্ক্রুগুলো লাগাতে লাগাতে বলল রানা। সব বলবো তোমাকে পরে। দ্বিতীয় কফিনের ডালাটা খুলে ফেলল রানা এবার। সাবধানে উপরের কম্বলটা সরিয়েই চক্ষু স্থির হয়ে গেল ওর। 6 ফুট লম্বা, 12 ইঞ্চি ডায়ামিটার। অ্যালুমিনিয়ামের জিনিসটা। পাইরোসেরাম নোজ ক্যাপ লাগানো। জিনিসটা দেখা মাত্রই একটা অশুভ অশরীরী প্রেতাত্মা যেন ভর করল রানার ওপর। নিজের অজান্তেই বিস্ফারিত হয়ে গেছে ওর চোখ। কি এটা? রানাকে চুপ করে থাকতে দেখে আবার বলল জোড়া। রানা, কি এই জিনিসটা? কেঁপে উঠল জোড়ার কণ্ঠস্বর। বলো, চুপ করে রইলে কেন? লেনিন M315, ঠান্ডা গলায় বলল রানা। কি বললে? ভার্না থেকে যে চুরি হয়ে গিয়েছিল সেই রাসান অ্যাটম বোমা? ইয়াকুব কি করবে এটা দিয়ে? ডাকাতির পর রুস্তমকে ছেড়ে দিয়ে যখন ওর ইয়টে চলে যাবে তখন ধ্বংস করে দেবে রুস্তমকে? না, এইসব ছেলেমানুষি বুদ্ধি ওর মাথায় নেই। আসলে কোনো ইয়টই ওর জন্যে অপেক্ষা করে নেই। আসলে ডাকাতির পর দয়ালু ইয়াকুব আমাদের সবাইকে তুলে দেবে সান্তাক্রুজে। তারপর আরো খানিকটা দয়া দেখিয়ে সে সান্তাক্রুজের ক্যাপ্টেনকে অনুরোধ করবে মৃতদেহকে প্লেনে করে অ্যাথেন্সে পাঠিয়ে দেবার জন্যে। সে যেন লিসবনে নামিয়ে দেয়। কোনো জাহাজের কোনো ক্যাপ্টেনই এ অনুরোধ উপেক্ষা করতে পারবে না। উপেক্ষা করলে কফিন দুটো জাহাজে তুলতে বাধ্য করবে ইয়াকুব। টাইম সেট করা থাকবে দুটো বোমাতেই। অল্পক্ষণেই সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে সান্তাক্রুজ। আর্মি, নেভি, এয়ার ফোর্স কিচ্ছু করতে পারবে না। কোনো প্রমাণ থাকবে না ওর বিরুদ্ধে। লোকটা মানুষ না, পিশাচ। পিশাচ। এজন্যেই সে চুরি করেছে বোমাটা। এবং নিকোলাই সের্ভকে। সে চায় টোটাল ডিস্ট্রাকশন। একটি প্রাণীও যেন না বাঁচে। একমাত্র অ্যাটমিক এক্সপ্লোশনেই সেটা সম্ভব। যত্নের সঙ্গে কম্বল দিয়ে ঢেকে দিল রানা লেনিন M315। তারপর ঢাকনিটা বসিয়ে স্ক্রু এঁটে দিল। এইবার বুঝেছি আমি। অস্বাভাবিক শোনালো জোড়ার কণ্ঠস্বর। পাপাগোজি আসলে ডক্টর নিকোলাই সের্ভ। হ্যাঁ, ওকে ইয়াকুবের অত্যন্ত দরকার। ওকে ছাড়া লেনিন M315 এর কোনো মূল্যই নেই ওর কাছে। সে ছাড়া এটাকে ফাটাবার কৌশল আর কেউ জানে না। কাজেই আনতে হয়েছে ওকে ছদ্মবেশে।
বেচারা লাল চুলো স্যার, প্রাণের ভয়ে আসতে হয়েছে তাকে। সর্বক্ষণ কঠিন প্রহরার মধ্যে রেখেছে তাকে ছদ্মবেশী নার্স সেলভিয়া পিস্তলের ভয় দেখিয়ে। একমাত্র আমরাই সাহায্য করতে পারতাম। আমাদের হাতেও মার খেয়েছে বেচারা। উঠে দাঁড়ালো রানা। ছোট্ট টর্চটা জোড়ার হাত থেকে নিয়ে নিভিয়ে রেখে দিল পকেটে। কিন্তু সিক বেতে গিয়ে এসব কথা যেন বলো না তুমি আবার। ঘুমের মধ্যে প্রলাপ বকেন কমোডোর। টের পেয়ে যেতে পারে ইয়াকুব ওর দু একটা টুকরো কথায়। তাহলে আর রক্ষা পাওয়ার কোনো পথ থাকবে না। একদম হজম করে ফেলো কথাটা। কাউকে একটি কথাও বলবে না। তোমার আব্বাকেও না। চলো এখন। ওই জিনিসটাকে তুলে সমুদ্রে ফেলে দিলে হয় না? কিভাবে? 250 পাউন্ড ওজন ওটার। এই খাড়া সিঁড়ি বেয়ে ওঠাই যাবে না ওটাকে নিয়ে। যদি যেত, এখন কিছুই করা ঠিক হবে না। যেই মাত্র ইয়াকুব জানতে পারবে যে খোয়া গেছে বোমাটা, কাজটা যেই করুক কিছু এসে যায় না। ও বুঝবে রুস্তুমের প্রত্যেকটা লোককে নিশ্চিতভাবে নিশ্চিহ্ন করবার উপায় হিসেবে শুধু অ্যামাটলের ওপর নির্ভর করা যায় না। তাহলে কি করবে ও? রুস্তমের প্রত্যেকটি প্যাসেঞ্জার এবং প্রত্যেকটি ক্রুকে নিজ হাতে খুন করবে সে বিনা দ্বিধায়। সান্তা ক্রুজেরও প্রত্যেকটি যাত্রী ও ক্রুকে হত্যা করবে। তারপর সি কক খুলে দিয়ে ডুবিয়ে দেবে জাহাজটা। তার মানে কি দাঁড়ালো? বুঝলাম, লেনিন M315 খোয়া গেলেও নিশ্চিত মৃত্যু। কিন্তু কিছুই কি করবার নেই আমাদের? দেখি, ভাবতে হবে। আপাতত এক্ষুনি সিক বেতে ফিরে যাওয়া দরকার। ডক্টর সেরকে রক্ষা করবার একটা প্ল্যানও বের করতে হবে। ডক্টর স্যার? হ্যাঁ, কোনো কৌশল বের করতে না পারলে আমাদের মধ্যে সবচেয়ে প্রথম স্বর্গারোহণ করবে ডক্টর স্যার। অন্তত কয়েক ঘন্টা আগে। বোমাটায় টাইম ফিক্স করবার সঙ্গে সঙ্গে হত্যা করা হবে তাকে। কারণ আমাদের সবার সঙ্গে ওকেও যদি সান্তা ক্রুজে তোলা হয়, তাহলে রুস্তুম একটু দূরে গেলেই কফিনের ভেতর কি আছে বলে দেবে সে সবাইকে। কাজেই প্রথম হত্যা করা হবে ওকে। বুঝেছো? কিছু বুঝতে পারছি না আমি আর, রানা। মনে হচ্ছে পাগল হয়ে যাব। মনে হচ্ছে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখছি। আমি আমি ফুপিয়ে কেঁদে উঠল জোড়া। রানার বুকে মুখ গুজে আশ্বাস খুঁজল যেন সে। কেঁপে কেঁপে উঠছে ওর সর্বশরীর কান্নার দমকে। হাত বুলিয়ে দিল রানা ওর পিঠে। আহা হা হা, কি অপূর্ব দৃশ্য! তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল কেউ। কিন্তু দুঃখের বিষয়, এই মুহূর্তেই নাটকটির জবনিকা টানতে হচ্ছে। এক ঝটকায় ঘুরল রানা পিছন দিকে। একে গুলি খাওয়া পা, তার উপর বেঁধে গেল পাটা জোড়ার পায়ে। তাল সামলাতে না পেরে পড়ে গেল রানা। দপ করে জ্বলে উঠল শক্তিশালী একটা টর্চের আলো রানার চোখ ধাঁধিয়ে দিয়ে। টর্চের পাশেই পিস্তলের নল দেখতে পেল সে পরিষ্কার। উঠে দাঁড়াও, মাসুদ রানা। এবার চিনতে পারল রানা। অব্যর্থ লক্ষ্য কোহেন। শাহপদের মতো জ্বলছে ওর চোখ দুটো টর্চের আবছা আলো পড়ে। গুলি খেয়ে ঘুরে পড়া দেখতে পছন্দ করি আমি। নিজেকে অতি ধূর্ত কৌশলী মনে করেছিলে তুমি? উঠে দাঁড়াও, নাকি শুয়ে শুয়ে খেতে চাও গুলিটা? একটু ওপরে উঠল পিস্তলের নল। বেশি ভনিতা করবার কিংবা সিনেমার ভিলেনের মতো লম্বা চওড়া একখানা বক্তৃতা দেবার লোক কোহেন নয়। সোজা কাঁচ ছেড়ে ফিরে গিয়ে রিপোর্ট করবে সে। বাম পাটা বেকায়দা মতো পড়েছে দেহের নিচে চাপ খেয়ে। উঠতে পারছে না রানা। কালো নলটার দিকে চেয়ে রইল সে বোকার মতো। গাল দুটো একটু কুঁচকে গেল। প্রস্তুত হলো সে গুলি খাওয়ার জন্যে। 5 ফুট দূরত্ব থেকে লক্ষ্যভ্রষ্ট হবে না কোহেনের গুলি। মেরো না, ওকে মেরো না! চিৎকার করে উঠল জোড়া। ছুটে গেল কোহেনের দিকে। ওকে মারলে আমরা সবাই মারা যাব। সরে দাঁড়াও জোড়া হাসান! চাপা গর্জন করে উঠল কোহেন। ওর কণ্ঠস্বরে দৃঢ় আত্মপ্রত্যয়। লেনিন M315। ও চালু করে দিয়েছে টাইমিং ডিভাইস। কি বললে? বোমাটাকে আরম্ভ করেছে ও? হ্যাঁ, করেছে। চারদিকে হাত বাড়ালো রানা। এই কয়েকটা সেকেন্ড কাজে লাগাতে হবে। মিথ্যে কথা, গর্জে উঠল কোহেন। ওটার কথা জানলে কি করে জানি না, কিন্তু আরম্ভ করতে জানে না মাসুদ রানা।
আমি জানি না, কিন্তু ডক্টর নিকোলাই সের্ভ জানে। এইবার কেঁপে উঠল কোহেনের অন্তরাত্মা। টট করে ঘুরে দাঁড়ালো টর্চটা কফিটার ওপর থেকে। সর্বনাশ! যদি ওটাকে তুমি জানলে কি করে সের্ভের কথা? চিৎকার করে উঠল কোহেন। ওর সঙ্গে আলাপ হয়েছে আমার আজ রাতে, শান্ত কণ্ঠে বলল রানা। ওর সঙ্গে আলাপ? কিন্তু এটা আরম্ভ করতে চাবি লাগে। চাবিটা ইয়াকুবের পকেটে। মিছে কথা। ডক্টর সের্ভের কাছে ডুপ্লিকেট চাবি ছিল ওর টোবাকো পাউচের মধ্যে। সেটা তোমরা পরীক্ষা করে দেখোনি, কোহেন। মিছে কথা বলছো তুমি, শয়তান। আমি তোমাদের আগাগোড়া অনুসরণ করেছি আজ। তোমরা কি ভেবেছিলে গার্ডটা মাসুদ রানার দেয়া কফি খাচ্ছে দেখেও সন্দেহ হবে না আমার? লুকিয়েছিলাম আমি কাছেই। রেডিও অফিসের সামনে থেকে চলে এসেছো তোমরা সের্ভের কেবিন পর্যন্ত, কিন্তু ভেতরে ঢোকোনি। কিভাবে দেখা হতে পারে তোমাদের সের্ভের সঙ্গে? এইখানেই। রানা বুঝল সময় ফুরিয়ে আসছে। যা খুঁজছিল পেয়ে গেছে সে। উঠে বসেছে বহু কষ্টে। কৌশলে হাত পায়ের বাঁধন খুলে কেবিন থেকে বেরিয়ে এসে কাজে লেগে গিয়েছিলেন তিনি আগেই। মৃদু হাসল রানা। কোহেনের 2 ফুট ডান দিকে দৃষ্টি ফেলে বলল সে, আপনি বলুন কমরেড স্যার। ঝট করে ঘুরতে গিয়েও সামলে নিল কোহেন। বুঝে ফেলেছে সে রানার কৌশল। এসব ছেলে ভোলানো ফাঁদে পা দেবার বয়স পার হয়ে গেছে ওর অনেক আগে। মাত্র 8 সেকেন্ড সময় পেল রানা। স্ক্রু ড্রাইভারটার ওপর হাতের মুঠিটা শক্ত হলো মাত্র। এইবার গুলি করবে কোহেন। কিন্তু পিস্তলটা রানার দিকে তাকই করতে পারল না। সতর্ক ছিল জোড়া। লাফিয়ে গিয়ে কোহেনের ডান হাত ধরে ঝুলে পড়ল সে। ছুঁড়ে মারল রানা ভারী স্ক্রু ড্রাইভারটা। টর্চ দিয়ে জোড়ার মাথায় মারতে যাচ্ছিল কোহেন। ঝট করে মুখটা একপাশে সরিয়ে নিয়ে বাম হাতে ঠেকাবার চেষ্টা করল সে স্ক্রু ড্রাইভারটাকে। প্রচণ্ড বেগে লাগলো সেটা কোহেনের কনুইয়ের ওপর। ছিটকে পড়ে গেল টর্চটা হাত থেকে। নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল জায়গাটা। জাহাজটা একধারে কাত হওয়ায় বিশ্রী শব্দ তুলে একটা ভারী বাক্স এদিক থেকে ওদিক যাচ্ছে গড়াতে গড়াতে। আওয়াজটা থামতে অস্পষ্ট একটা ধস্তাধস্তি আর ফোঁস-ফোঁস জোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেল রানা। আছড়ে পাছড়ে উঠে পড়ল সে। বাম পাটা অকেজো হয়ে গেছে একেবারে। কিন্তু নিজের কথা একবারও ভাবল না রানা। মেরে ফেলেছে কোহেন জোড়াকে। হঠাৎ আর্তনাদ করে উঠল জোড়া। দড়াম করে আছড়ে পড়ল ওরা দুজন মাটিতে। কোকিয়ে উঠল জোড়া। তারপর আবার চুপ। একটানে ছুরি বের করে এগিয়ে গেল রানা। কিন্তু কোথায় ওরা? গড়িয়ে সরে গেছে। এই যে, আর 2 পা এগিয়েই পেল রানা ওদের। বাম পাটার ওপরেই এসে পড়ল একটা দেহ। আবার পড়ে গেল রানা। সেই দেহটাও পড়ল রানার ওপর। চুল ধরে সরিয়ে দিল রানা দেহটা গায়ের ওপর থেকে। পর মুহূর্তেই টের পেল ওটা জোড়ার চুল। আবছা মতো দেখল। এবার উঠে দাঁড়িয়েছে কোহেন। কোহেনও দেখল রানাকে। এক লাফে এগিয়ে এলো কোহেন। পিছিয়ে গেল না। তার মানে পিস্তলটা খোয়া গেছে ওর। ঝাঁপিয়ে পড়ল কোহেন রানার ওপর ক্ষুধার্ত চিতাবাঘের মতো। পাগলের মতো ঘুষি চালাচ্ছে কোহেন দেহের সমস্ত শক্তি দিয়ে। বুকে, পেটে, মুখে। নিজের অজান্তেই গোঙানি বেরিয়ে আসছে রানার। কিন্তু ক্ষেপে গেছে রানাও। যত শক্তিশালী হোক, নিস্তার নেই আজ ওর রানার হাত থেকে। ঠিক সময় মতো ছুরিটা চালালো রানা। কিন্তু আটকে গেল সেটা কোহেনের কণ্ঠের হাড়ে। আর্তনাদ করে উঠল কোহেন। একটানে ছুরিটা খুলে নিয়ে আবার বসালো রানা। আবার, আবার। বুকের উপর চড়ে রানার গলা টিপে ধরেছে কোহেন 2 হাতে। ক্রমেই বেড়ে চলছে হাতের চাপ। প্রতিবার ছুরি চালানোর সাথে সাথে যেন আরো বেড়ে চলেছে চাপটা। 6 বারের বার আর হাত তুলতে পারল না রানা। খসে পড়ে গেল ছুরিটা হাত থেকে। শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবার উপক্রম হলো রানার। বুকের ছাতি ফেটে যাবে যেন। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। একটু বাতাস, একটু বাতাস। হঠাৎ বুঝতে পারল রানা, মারা গেছে কোহেন। ঘুষি থেমে গিয়েছিল অনেক আগে। মৃত্যু যন্ত্রণায় আঙুলগুলো আঁকড়ে ধরেছিল ওর কণ্ঠনালী। মরবার পরও তেমনি আছে সেগুলো। বহু কষ্টে সরিয়ে দিল সে গলা থেকে কোহেনের হাত। পৃথিবীর সমস্ত বাতাস একসাথে বুকের মধ্যে টেনে নিতে চাইল রানার ফুসফুস। চুপচাপ পড়ে রইল আধ মিনিট। উঠে পড়ো, উঠে পড়ো রানা।
রানার ভেতর থেকে কে যেন বলে উঠল। বিপদ সংকেত বেজে উঠল ওর অবচেতন মনের মধ্যে। এক্ষুনি উঠে পড়া দরকার, এক্ষুনি। এক ঝটকায় উঠে বসল সে, তারপর উঠে দাঁড়ালো। পকেট থেকে ডাকু চাচার দেয়া টর্চটা বের করলো রানা। টর্চের আলোতে দেখা গেল বুকের কাছে লালে লাল হয়ে গেছে কোহেনের শার্ট। 5 ফুট দূরেই পড়ে আছে জোড়া, অজ্ঞান। হার্টবিট পরীক্ষা করে নিশ্চিন্ত হলো রানা। তারপর আবার ফিরল কোহেনের দিকে। ওকে এখানে ফেলে রেখে যাওয়া চলবে না। এখানে ওর মৃতদেহ আবিষ্কার করলে অনেক কিছুই আন্দাজ করে নেবে ইয়াকুব। আর ঘন্টা দুয়েকের মধ্যেই এখানটায় যে একবার খোঁজ পড়বে তাতে কোনো সন্দেহ নেই রানার। কোহেনকে পাওয়া যাচ্ছে না বুঝতে পারলেই তন্ন তন্ন করে খোঁজ করা হবে পুরোটা জাহাজ। এখানে কোথাও লুকিয়ে রাখা ঠিক হবে না। একমাত্র জায়গা আছে লুকিয়ে রাখবার, যেখানে ইয়াকুব কোনোদিনই খুঁজে পাবে না ওর প্রিয় সহচরকে, ভূমধ্যসাগর। জোড়া অজ্ঞান হয়ে আছে, থাক। অবশ্য কর্তব্যটা সেরে নিতে হবে আগে। 30 ফুট উঁচুতে উঠতে হবে কোহেনের মৃতদেহ নিয়ে স্টিলের মই বেয়ে। অসম্ভব। প্রায় 200 পাউন্ড ওজন কোহেনের। তার ওপর একটা পা প্রায় অকেজো তো বটেই। প্রচুর রক্তক্ষরণে দুর্বল রানার শরীর, কাজেই অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করল রানা 20 মিনিটের অক্লান্ত পরিশ্রমে। এরই ওপর নির্ভর করছে বহু লোকের প্রাণ। 1 ইঞ্চি 2 ইঞ্চি করে 360 ইঞ্চি উঠে এলো রানা। ডেকের ওপর মৃতদেহটা শুইয়ে নিজে শুয়ে পড়ল পাশে। দপ দপ করছে কপালের দুটো শিরা। ঘেমে নেয়ে উঠেছে শরীরটা। বাইরের ঠান্ডা বাতাসে বেরিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করলো ওর সেখানেই। কিন্তু পালস বিট আবার 120-এর কাছাকাছি নেমে আসতেই উঠে বসে কোহেনের পকেট থেকে মাস্টার কিটা বের করে নিল রানা। তারপর কলার ধরে টেনে নিয়ে গেল জাহাজের একধারের রেলিংয়ের কাছে। শেষ ধাক্কাটা দেবার সময় হঠাৎ মনে পড়ে গেল রানার আবু তাহেরের মুখটা। প্রতিশোধ নিয়েছে সে আবু তাহেরের মৃত্যুর। নেমে এলো রানা আবার নিচে। টর্চের আলো ফেললো জোড়ার মুখের ওপর। চোখ দুটো খোলা। আলো পড়তেই ভুরু কুঁচকে গেল। জ্ঞান ফিরেছে দেখে আশ্বস্ত হলো রানা। উঠে পড়ো জোড়া, আর ভয় নেই, সব ঠিক হয়ে গেছে। নিজের গলা নিজেই চিনতে পারল না রানা। অদ্ভুত কর্কশ হয়ে গেছে। কিন্তু জোড়া চিনল। চমকে উঠে বসল সে। তুমি বেঁচে আছো এখনো? কোহেন কোথায়? ভূমধ্যসাগরে। তুমি খুন করেছো ওকে? না করে উপায় ছিল না। কিন্তু কি করে? ওসব কথা পরে শোনো। এখন জলদি উঠে পড়ো। এক্ষুনি ফিরতে হবে আমাদের। উঠে পড়ল জোড়া। স্ক্রুড্রাইভার আর লুগার পিস্তলটা তুলে নিয়ে পকেটে রাখলো রানা। তারপর আবার উঠে এলো ওরা ওপরে। স্টোরে গিয়ে স্ক্রুড্রাইভারটা যথাস্থানে রেখে দিল রানা। তারপর একটা ছোট্ট ক্যানভাসের ব্যাগের মধ্যে দুটো লম্বা নাইলনের রশি ও একটা অপেক্ষাকৃত ছোট নারকেলের কাঁচি ভরে নিয়ে বেরিয়ে এলো বাইরে। কোথায় কি পাওয়া যাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে ক্যাপ্টেন রানাকে। তাই 1 মিনিটও লাগলো না ওর প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পেতে। রেলিংয়ের ধারে যথাস্থানে খুঁটিটা পেল রানা। ছোট কাছিটা অত্যন্ত শক্ত করে বেঁধে ঝুলিয়ে দিল সে নিচে। সিক বের সেন্ট্রিটা এখনো এই জগতে ফেরেনি। রানা জানে যখন ফিরবে তখন কাউকে ওর ঘুমের কথা বলতে সাহস পাবে না। কোহেনের পকেট থেকে পাওয়া চাবি দিয়ে খুলে ফেলল রানা সিক বের দরজা। তালা লাগিয়ে গিয়েছিল কোহেন। ডেস্কের ওপাশে চেয়ারে বসেছিলেন ডাকু চাচা, ক্যাপ্টেন আনসারি আর কমোডোর জুলফিকার, দুজনেই জেগে। গুলি খাওয়ার পর এই প্রথম সজ্ঞানে দেখল রানা কমোডোরকে। মুখখানা অনেকটা ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু রানা বুঝল বেঁচে গেলেন তিনি এ যাত্রা। কোথায় গিয়েছিলে তুমি রানা? জিজ্ঞেস করলেন তিনি। বলছি, তার আগে এক গ্লাস পানি। সর্বাঙ্গে রক্ত কেন তোমার? এবার বিস্ফারিত হয়ে গেল কমোডোরের চোখ। এ রক্ত আমার না, খোদার কসম, কোহেনের। কোহেনের? এবার প্রশ্ন করলেন ক্যাপ্টেন। হ্যাঁ, ওকে খুন করে ফেলে দিয়েছি সাগরে। পানি খেয়ে গ্লাসটা ফেরত দিল রানা ডাকু চাচাকে। কিন্তু গল্প পরে হবে। ইয়াকুব এসে পড়ার আগেই কাপড়গুলো ছেড়ে নিতে হবে আমাকে। 3 মিনিটে আসছি আমি। কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রানা শুয়ে পড়ল নিজের বিছানায়।
নকল গোঁফটা খসে গেল মুখ ধুতে গিয়ে। তাতে দুঃখিত হলো না রানা। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে জোড়া খালি বেডটায়। অনেক ধকল গেছে বেচারির ওপর দিয়ে। সাপ্লিনগুলো নিয়ে এসে রানার পায়ের দিকে মনোনিবেশ করলেন ডাকু চাচা। আর আজকের ঘটনাগুলো বলে গেল রানা গড়গড় করে। ঘুমের ঘোরে প্রলাপ বকছেন কমোডোর এই কদিন ধরে, তাই লেনিন M315 কথা বেমালুম চেপে গেল সে। বেলা 11টায় ঘুম ভাঙল রানার। দুঃস্বপ্ন দেখে উঠল। উঠেই দেখল কাঁধ ধরে ঝাঁকাচ্ছে ওকে ইয়াকুব। কেঁপে উঠল রানার বুকের ভেতরটা অজানা আশঙ্কায়। কাঁধ ধরে বসিয়ে দিল রানাকে ইয়াকুব বালিশে হেলান দিয়ে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মুখ বিকৃত করে বোঝাবার চেষ্টা করল রানা কি পরিমাণ কষ্ট হচ্ছে ওর। হা হা করে ছুটে এলেন ডাকু চাচা। ওকে ওঠাচ্ছ কেন? দেখতে পাচ্ছ না কি অবস্থা ওর? কতবার বলতে হবে তোমাদের যে যত শিগগির সম্ভব মেজর অপারেশন না করলে জন্মের মতো খোড়া হয়ে যাবে ছেলেটা। তোমরা কি পাষণ্ড? মুমূর্ষ লোকের উপরও অত্যাচার করতে বাধে না তোমাদের? অভিনয়টা এত চমৎকার হলো যে থ হয়ে গেল ইয়াকুব। সত্যিই কি ওর এই অবস্থা? তবে কি মিথ্যে বলছি? পালস বিটটা নিজেই পরীক্ষা করে দেখো না। গ্যাস গ্যাংগ্রিনের সমস্ত লক্ষণ আরম্ভ হয়ে গেছে। দুদিনের মধ্যে এই অবস্থা আয়ত্তের বাইরে চলে যাবে। রানার করুণ মুখের দিকে চেয়ে কথাটার সত্যতা বিচার করবার চেষ্টা করলো ইয়াকুব। কি চাই তোমার? জিজ্ঞেস করলো রানা তিক্ত কণ্ঠে। কোহেনকে পাওয়া যাচ্ছে না। আমাকে সার্চ করে দেখতে পারো, নেই আমার কাছে। কখন শেষ দেখেছো তুমি ওকে, মাসুদ রানা? কাল সন্ধ্যায়। সকাল 8টা, দুপুর 12টা আর বিকেল 4টের কোর্স পজিশন নিয়ে এসেছিল সান্তা ক্রুজ ঠিক পথেই চলছে কিনা দেখে দেখবার জন্যে। হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম ওকে। ওকে কি খুব অসুস্থ দেখাচ্ছিল? দেখাচ্ছিল, কিন্তু জিজ্ঞেস করায় অস্বীকার করেছিল। কিন্তু হঠাৎ গায়েব হয়ে যাবে কি করে? তাই ভাবছি, কিন্তু সমস্ত জাহাজ খুঁজেও পাওয়া যায়নি ওকে। জাহাজে নেই ও। কেউ খুন করে ফেলে দিয়েছে ওকে সাগরে, কিংবা কোনো দুর্ঘটনাও ঘটে থাকতে পারে। যাক, এখন ক্যাপ্টেনকে দিয়ে নতুনভাবে হিসেব করিয়ে দাও। সান্তাক্রুজ আর রুস্তুম দুটোরই স্পিডে গোলমাল হয়ে গেছে। আপাতত ওই জাহাজটা আগের কোর্সেই চলছে কিনা বের করে দিলেই চলবে। ইন্টারসেপশন টাইমটা পরে বের করলেও হবে। ক্যাপ্টেন আনসারি কোর্স বের করে দিলেন। আরও একটা সুখবর দিলেন তিনি। যদিও সমুদ্র শান্ত হতে দেরি আছে, হেরিকেনটা সরে গেছে অনেকখানি। চলে গেল ইয়াকুব চার্ট গুগলে চেপে। একটু পরে গলাটা পরিষ্কার করলেন কমোডোর। বললেন, তোমার মতো মিথ্যাবাদী খুব কমই দেখেছি আমি, রানা। ডিপার্টমেন্ট থেকে যদি আমন্ত্রণ জানানো হয় তুমি নেভাল ইন্টেলিজেন্সে চলে আসবে? জি স্যার। কিছুক্ষণ চুপ করে থাকলেন কমোডোর। তারপর বললেন, এটাও নিশ্চয়ই মিথ্যে কথা বলছো? জি স্যার। মৃদু হাসলেন কমোডোর। প্রশ্ন করবার আগেই উত্তরটা জানতেন তিনি। সারাদিন সময় পেল রানা মনে মনে প্ল্যান ঠিক করবার। রানার ইঙ্গিতে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কমোডোরকে। বিড় করে প্রলাপ বকছেন তিনি মাঝে মাঝে। কোহেনের কথা একবারও উচ্চারণ করছেন না দেখে অনেকটা আশ্বস্ত হলো রানা। সমস্ত ব্যাপার ক্যাপ্টেন আনসারিকে খুলে বলেছে রানা। দুজন মিলে তৈরি করেছে প্ল্যান। ক্যাপ্টেনের পরামর্শে প্ল্যানের কিছু কিছু অংশ পরিবর্তন করে নিয়েছে। আজই এ জাহাজে রানার শেষ রাত। আজই চেষ্টা করে দেখতে হবে ওকে শেষবারের মতো। অবশ্য যদি বেরোতে পারে এ ঘর থেকে। দুপুরে আবার একবার এলো ইয়াকুব চার্ট হাতে। এই আমাদের পজিশন আর স্পিড, এবং এই হচ্ছে সান্তা ক্রুজের পজিশন আর স্পিড। ক্রস চিহ্ন দেওয়া পয়েন্টে দেখা হবে আমাদের? না, জবাব দিলেন ক্যাপ্টেন। 3 মিনিট চিন্তার পর। দেখা করতে হলে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে আপনাকে। থ্যাংক ইউ ক্যাপ্টেন। কাটায় কাটায় মিলে গেছে আমার হিসেবের সঙ্গে। আমরা রাত 2টোর সময় সেখানে পৌঁছে অপেক্ষা করব 4 ঘন্টা। ঠিক 6টার সময় পৌঁছে যাবে সান্তা ক্রুজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলে যান বেরিয়ে যাবে আপনাদের। সমুদ্র শান্ত হতে অনেক দেরি আছে। স্টাবিলাইজারে কোনো কাজ হবে না। চালু অবস্থায় কাজ করে স্টাবিলাইজার। দাঁড়িয়ে থাকলে 12টা বেজে যাবে জাহাজের প্রত্যেকটি লোকের। তাই নাকি? চিন্তিত হয়ে পড়ল ইয়াকুবের মুখ। সে জানে না, ক্যাপ্টেনের মাথার মধ্যে সম্পূর্ণ অন্যরকম চিন্তাধারা চলছে।
তাহলে স্পিড কমিয়ে সকাল 5টায় ওখানে পৌঁছবার ব্যবস্থা করব। কিন্তু আপনার সহযোগিতার মাত্রা একটু অতিরিক্ত অস্বাভাবিক ঠেকছে না? ব্যাপারটা সন্দেহজনক নয় কি? দুষ্ট লোকের মন সবসময় সন্দেহপ্রবণ। কথাটা বলে উঠল রানা। সহযোগিতা আমরা নিজের স্বার্থেই করছি। যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হতে চাই আমরা। আমাদের সবাইকে সান্তাক্রুজে উঠিয়ে দিচ্ছ না, ইয়াকুব? কেবল তোমাদের নয়, জাহাজের প্রত্যেকটি প্যাসেঞ্জার, প্রত্যেকটি ক্রুকে তুলে দেয়া হবে সান্তাক্রুজে। তোমাদের কাউকেই আমার আর কোনো প্রয়োজন থাকবে না। অন্তত এই ব্যাপারে আমাকে বিশ্বাস করতে পারো। তোমাদের প্রত্যেককে তুলে দেব আমি সান্তাক্রুজে। আমি খারাপ লোক হতে পারি, কিন্তু অমানুষ নই। সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিয়ে কাটিয়ে দিল রানা। অবশ্য এছাড়া উপায়ও ছিল না আর। ডিনারের পর একজন গার্ডের সঙ্গে সিক বেতে এসে ঢুকলো জোড়া। গার্ডটা বেরিয়ে গেল দরজা বন্ধ করে দিয়ে। বাইরে তালা লাগানোর শব্দে ঘরের সবাই বুঝলো আজ বিশেষ সতর্কতা অবলম্বন করছে ইয়াকুব বে। কোহেনের ব্যাপারে সিক বেকেও সন্দেহ করেছে সে। সাবধান হয়ে গেছে সব দিক দিয়ে। মনে মনে হিসেব কষে রেখেছে রানা। লেনিন M315 এর ক্লক ডায়াল দেখেই বুঝতে পেরেছে সে ওটাকে চালু অবস্থায় 7 ঘন্টার বেশি রাখা যাবে না। ভোর 7টার আগে নিশ্চয়ই ফাটাতে চাইবে না ওটাকে ইয়াকুব। নিজের প্রাণের প্রতি যথেষ্ট মমতা আছে ওর। কাজেই রাত 12টার আগে উপরে ওঠার কোনো মানে হয় না। ঠিক সোয়া 12টায় তৈরি হয়ে নিল মাসুদ রানা। আবার ইনজেকশন করা হলো ওর পায়ে। ভেতর থেকে চাবি ঢুকিয়ে রাখা হলো দরজার কি হলে। কাপড় বদলে মুখে হুড বেঁধে নিল রানা। জানালার পাশের বিছানায় বসে খাটের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলেছে ক্যাপ্টেন নাইলনের রশির এক মাথা। রানার সম্পূর্ণ প্ল্যানটা ক্যাপ্টেন আনসারি ছাড়া কেউ জানে না। গত রাত্রির প্ল্যান শুনেই আটকে উঠেছিল সবাই। আজকেরটা শুনলে সোজা পাগল ঠাউরাবে। অসম্ভব, উদ্ভট ইত্যাদি যুক্তিতে ঠেকাবার চেষ্টা করবে রানাকে। তাই চেপে গেছে রানা। ওদের বুঝিয়েছে পিস্তল দেখিয়ে জাহাজের ব্রিজ দখল করতে চলেছে সে। এটাও পাগলামি। অন্তত জোড়া, ডাকু চাচা আর কমোডোরের কাছে তো বটেই। তবু শেষ চেষ্টা হিসেবে একেবারে মন্দ নয়। ঠিক 12:30টায় নিভে গেল সিক বের লাইট। কোহেনের পিস্তলটা গুজে দিল রানা ক্যাপ্টেনের হাতে। জানালা দিয়ে বাইরের দিকে চাইল। পাকস্থলীতে অদ্ভুত একটা সুড়সুড়ি অনুভব করল সে। রশিটা ছুঁড়ে ফেলে দিল বাইরে। বাতাসের বেগ কমেছে, কিন্তু বৃষ্টি পড়েই চলছে। রুস্তমের স্পিড কমিয়ে 12 নটে নিয়ে আসা হয়েছে, কারণ সান্তাক্রুজ স্পিড কমিয়ে এনেছে 10 নটে। বাইরে গাঢ় অন্ধকার। রশিটা কোথায় গেল বোঝা গেল না। দ্বিতীয় রশিটা কোমরে বেঁধে নিল রানা। ওটার শেষ মাথা ক্যাপ্টেনের হাতে ধরা। কোনো বিদায় সম্ভাষণ হলো না। টপকে বেরিয়ে গেল রানা জানালার বাইরে। সবাইকে শুনিয়ে শুধু বলল, চললাম। কেউ কোনো জবাব দিল না। নেমে এলো রানা আটলান্টিকের মৃত্যু শীতল পানিতে। সিক বের গরম আবহাওয়া থেকে ছপ করে ঠান্ডা পানিতে পড়েই হাত পা জমে গেল রানার। নিজের অজান্তেই হাত ছুটে গেল রশি থেকে। কি ঘটেছে বুঝতে পেরে পর মুহূর্তেই আতঙ্কিত রানা পাগলের মতো হাত বাড়ালো চারদিকে। ধরে ফেলল রশিটা আবার। ঠিক সেই সময় ডুবে গেল সে প্রচণ্ড এক ঢেউয়ের তলায়। প্রবল এক ধাক্কায় ফুসফুসে যেটুকু বাতাস ছিল ভুরভুরি হয়ে উঠে গেল উপরে। ঢক ঢক করে 2 ঢোক লবণাক্ত বিস্বাদ পানি খেয়ে ফেলল সে। 12 নট স্পিডে সমুদ্রের উপর দিয়ে টেনে নিয়ে চলেছে রানাকে রুস্তুম। কল্পনাও করতে পারেনি সে আগে এর সত্যিকার তাৎপর্য। ঢেউয়ের ওপর দিয়ে বাড়ি খেতে খেতে চলছে সে। একটা ঢেউ পার হয়ে গেলেই মাথা নিচু করে পড়ছে সে প্রচণ্ড বেগে আর একটা উঠতি ঢেউয়ের গায়ে। দম নেবার ফুরসত পাচ্ছে না। বড়শিতে গাঁথা মাছের মতো বেকায়দা রকম ছটফট করছে রানা, আর খাবি খাচ্ছে রশি ধরে ঝুলে। মহাসমুদ্রের কাছে হেরে যাচ্ছে সে। আর বেশিক্ষণ জুঝতে পারবে না। ওপরে উঠবার চেষ্টা করলো রানা, কিন্তু পারল না। শ্বাস নেয়ার তাগিদে অনিচ্ছা সত্ত্বেও পানি খেতে হচ্ছে ওকে। দুর্বল হয়ে আসছে ক্রমে। ঠিক সেই সময় ভাগ্য সুপ্রসন্ন হলো রানার প্রতি। মস্ত বড় একটা ঢেউ এসে চিৎ করে ফেলল রানাকে। ঢেউটা পার হয়ে যেতেই এলো আরেকটা ঢেউ।
কিন্তু এবার সেটার ওপর পড়লো রানার পিঠ দিয়ে। বুক ভরে শ্বাস নিল এবার রানা। অবাক হয়ে গেল সে যখন দেখল পরের ঢেউটা বয়ে যাবার পরেও শ্বাস নিতে পারল। ঢেউয়ের ধাক্কায় মাথাটা ভেসে আছে ওর পানির ওপর। আর সময় নষ্ট না করে ধীরে ধীরে রশি ঢিল দিতে আরম্ভ করলো রানা। কোমরে বাঁধা রশিটাতেও সেই অনুপাতে ঢিল দিচ্ছেন ক্যাপ্টেন। অতি সাবধানে পিছিয়ে এলো রানা ৩০-৩৫ ফুট। জাহাজের গায়ে হাতড়ে খুঁজছে সে গত রাতে যে কাছিটা খুঁটিতে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল সেটা। ঢেউয়ের ধাক্কায় আছড়ে পড়ছে সে জাহাজের গায়ে। আবার ঢিল দিচ্ছে রশি। পানি খাচ্ছে। আবার খুঁজছে হাত বাড়িয়ে গতকালকে সেই নারকেলের কাছি। যার শুরু আছে তার শেষও আছে। রানা জানে সব কষ্টেরই শেষ আছে। তাই কাছিটা পেয়েও অতিমাত্রায় উচ্ছ্বসিত হয়ে উঠল না সে। নিশ্চিন্ত হলো শুধু। নিশ্চিন্ত মনে বমি করল রানা। লবণাক্ত পানি বেরিয়ে গেল পেট থেকে। অনেকটা হালকা বোধ করল সে এবার। কিন্তু ক্লান্তি বোধ করল দ্বিগুণ। ঝুলানো রশিটা দাঁতে কামড়ে ধরে কোমরে বেঁধে নিল হাতে ধরা রশিটা। ভেজা পিচ্ছিল কাছি বেয়ে ২০ ফুট উঠে এলো রানা। কিভাবে উঠল সে নিজেই জানে না। রেলিং টপকে যখন ওপাশে পৌঁছল তখন টেনে ছেড়ে দেয়া তানপুরার তারের মতো কাঁপছে তার সর্বাঙ্গ। আরেকবার বমি করল সে ডেকে শুয়ে। বোধহয় ঘুমিয়ে পড়েছিল কিংবা জ্ঞান হারিয়েছিল। সচকিত হয়ে উঠে বসল সে মিনিট ১০ পর। অনেকটা সুস্থ বোধ করছে এখন। কোমর থেকে রশি দুটো খুলে খুঁটির সঙ্গে বেঁধে ফেলল রানা। তারপর ক্যাপ্টেনের হাতে ধরা রশিটায় টান দিল ৩ বার। তার মানে পৌঁছে গেছে সে। ওপাশ থেকে ওর সিগন্যাল এলো। বুঝতে পেরেছেন ক্যাপ্টেন। মানুষ চোখে দেখতে পেল রানা ক্যাপ্টেন আনসারির মুখ। মৃদু হেসে খবরটা জানিয়েছেন তিনি এখন জোড়াদের। নিঃশব্দ পায়ে এগোলো রানা ৪ নম্বর হোল্ডের দিকে। গর্তের মুখটা ক্যানভাস দিয়ে ঢাকা রয়েছে। এখনো কাজ শুরু হয়নি ওদের। কাজেই সময় পাবে রানা অন্য ২-১টা কাজ সারবার। রেডিও অফিসের সামনে চলে এলো সে। অন্ধকার। গত রাত্রির মতো দরজায় কান পাতল। কোনো শব্দ নেই। হাতলটা পরীক্ষা করতে গিয়েই চমকে উঠল রানা। টেলিফোন বেজে উঠেছে ঘরের ভেতর। মৃদু কথাবার্তা শুনতে পেল রানা। জ্বলে উঠল লাইট। পায়ে পায়ে সরে গেল রানা নিরাপদ দূরত্বে। খুলে গেল দরজা। দুটো জিনিস দেখতে পেল রানা পরিষ্কার। এক, প্যান্টের ডান পকেট থেকে চাবি বের করলো লোকটা। আর ২, এই লোকটাই ইচ্ছাকৃতভাবে পা পিছলে পড়েছিল সিঁড়ি দিয়ে রানাকে নিয়ে নামবার সময়। এই মুহূর্তে দেনা পাওনা চুকিয়ে ফেলবার প্রলোভনটা সংবরণ করলো রানা। কিন্তু চাবিটা হস্তগত করতেই হবে। মাস্টার কিতে কাজ হবে না। এটা করার সঙ্গে লাগানো আলকা তালা। দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিয়ে নেমে গেল লোকটা এদিকে। সিঁড়ির মাথা পর্যন্ত এলো রানা ওর পিছু পিছু। ডক্টর সেরভের কেবিনটা দেখা যাচ্ছে পরিষ্কার। নিচে একজনের হাতে টর্চ জ্বলে উঠল। ৩ জন লোক বেরিয়ে এলো ডক্টর সেরভের কেবিন থেকে। ২ জনকে পরিষ্কার চিনতে পারল রানা, ইয়াকুব আর সেরভ। ৫ জন ওরা চলে গেল। রানা জানে কোথায় যাচ্ছে, কিন্তু পিছু নিল না সে। ম্যাখার বলেছিল বোমাটাকে আরম্ভ করতে ১০ মিনিট সময় লাগে। এই ১০টা মিনিট কাজে লাগাতে হবে। বেচারা সেরভ জানেও না মাত্র ১০ মিনিট আছে ওর আয়ু। তর করে নেমে এলো রানা সিঁড়ি বেয়ে। আর মাত্র ৫ ধাপ আছে। এমনি সময় থমকে দাঁড়ালো রানা। পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল সে। ২ জন লোক এগিয়ে আসছে সিঁড়ির দিকে। নিচু গলায় কথা বলছে ওরা। সশস্ত্র গার্ড ২ জন। সিঁড়ির কাছে চলে এসেছে একেবারে। আর রক্ষা নেই। ছুরিটা শক্ত করে ধরল রানা। শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে সে। কিন্তু সিঁড়ির কাছে এসেই ডান দিকে ঘুরে গেল ওরা। চলে গেল পাশ কাটিয়ে। কালো কাপড় ও হুড থাকায় এড়িয়ে গেল ওদের চোখ। তাছাড়া বৃষ্টির ছাট থেকে চোখ বাঁচাবার জন্যে মাথা নিচু করে রেখেছিল ওরা খুব সম্ভব। লোক দুটো চোখের আড়াল হতেই সশব্দে দম ফেলল রানা। খেয়ালই করেনি এতক্ষণ দম বন্ধ করে রেখেছিল সে। ইয়াকুবের কেবিনের সামনে এসে দাঁড়ালো রানা। মাস্টার কি ঘোরাতেই খুলে গেল দরজা।
ভেতরে ঢুকে আবার চাবি লাগিয়ে চাবিটা রেখে দিল রানা গর্তের মধ্যেই। লাইট জ্বলছে ঘরের মধ্যে। চারপাশে চোখ বুলিয়ে প্রথমে নিশ্চিত হলো রানা, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই ঘরে। 10 মিনিটের 2 মিনিট পার হয়ে গেছে। দ্রুত কাজ করবার তাগিদ অনুভব করল সে নিজের ভেতর। তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলো সারা ঘর। কোথায় থাকতে পারে? সান্তা ক্রুজের লোডিং প্ল্যান আছে ওর ক্যাবিনে, গর্ব করে বলেছিল ইয়াকুব। কিন্তু কোথায় সেটা? ওয়ার্ড্রোব, কাভার, ড্রেসিং টেবিল। তন্ন তন্ন করে খুঁজল রানা। না। তবে কি সেটা এখন ওর পকেটে? আর 6 মিনিট আছে সার্ভের আয়ু। মাথা থেকে সে চিন্তা দূর করে বর্তমান সমস্যাটা নিয়ে চিন্তা করবার চেষ্টা করলো রানা। ঠান্ডা মাথায় ভাবতে হবে। কোথায় রাখতে পারে সেটা ইয়াকুব? লুকিয়ে রাখবে নিশ্চয়ই। কাজেই ওয়ার্ড্রোব, কাভার আর ড্রেসিং টেবিল খোঁজাটা বোকামি হয়ে গেছে। সময় নষ্ট হয়েছে শুধু শুধু। আবার সে বাজে কথা ভাবছে। যে সময়টা গেছে সেটা গেছেই। এখন ভাবতে হবে। বিছানা, না বালিশ, না সুটকেস, না কার্পেট। একটানে তুলে ফেলল রানা এক ধারের কার্পেট। নেই। কিন্তু আরেক দিকের কার্পেট খানিকটা তুলতেই চোখে পড়ল ওর এক টুকরো কাগজ। 4 ভাঁজ করা অফসেট পেপার। সান্তাক্রুজের ডায়াগ্রাম। 4 ও F ডেকের ক্রেটগুলো পরিষ্কার দেখানো আছে। 4 ডেকের 10টা ক্রেটের গায়ে লাল চিহ্ন দেয়া। তার মানে ওগুলোর মধ্যে করে লন্ডনের ডায়মন্ড কর্পোরেশনের জন্য যাচ্ছে 40 মিলিয়ন পাউন্ড মূল্যের আনকাট ডায়মন্ড। একটা স্টার মার্ক দিয়ে নিচে এক জায়গায় নোট লিখে রেখেছে ইয়াকুব। ডেকের প্রত্যেকটা কার্গো ক্রেটের সাইজ সমান। তার নিচে লেখা ডায়মন্ড ক্রেটগুলোর সাথে অন্যান্য ক্রেটগুলোর কোনো রকম বৈসাদৃশ্য নেই। প্রত্যেকটা ক্রেটের গায়েই লেখা আছে ইন্টারন্যাশনাল সিড সাপ্লাই কোম্পানি লিমিটেড, মাল কফির বীজ। সামনের ডেকের কার্গো যাচ্ছে লিভারপুলে, আর পিছনের ডেকের কার্গো যাচ্ছে ব্রিস্টলে। আসলে সামনের ডেকের ডেস্টিনেশন লিভারপুল লেখা প্রথম 10টা ক্রেটের মধ্যে আছে ডায়মন্ড। ধীরে সুস্থে প্রত্যেকটি শব্দ মুখস্থ করল রানা। সময় ফুরিয়ে আসছে, কিন্তু তাড়াহুড়ো করল না সে। বারবার পড়ে যখন স্থির নিশ্চিত হলো যে একটি শব্দও ভুলে যাবে না, তখন ঠিক যেমন ভাবেছিল তেমনি ভাঁজ করে রেখে দিল রানা কাগজটা। তারপর কার্পেট সমান করে দিয়ে উঠে দাঁড়ালো। চারদিকে চেয়ে দেখলো ওর উপস্থিতি টের পাবার মতো কোনো চিহ্ন রেখে যাচ্ছে কিনা। তেমন কিছুই চোখে পড়ল না ওর। চাবি লাগিয়ে দিয়ে বেরিয়ে এলো সে কেবিন থেকে। ঝমঝম বৃষ্টি পড়ছে, শীতকালীন বৃষ্টি। রানা লক্ষ্য করলো ঠক ঠক করে কাঁপছে সে। কপালে হাত দিয়ে দেখলো গা গরম, জ্বর আসছে ওর। কিন্তু আসল কাজ তো বাকি রয়ে গেছে। এখনই কাঁপলে চলবে কেন? দ্রুত উপস্থিত হলো সে 4 নম্বর হোল্ডের কাছে। ক্যানভাসটা সরানো। চারদিক একবার ভালো করে চেয়ে নিয়ে গর্ত মুখে উঁকি দিল রানা। 5 জন লোক দেখতে পেল সে 30 ফুট নিচে। দুজনের হাতে টর্চ জ্বলছে। ইয়াকুব দাঁড়িয়ে আছে পিস্তল হাতে, আর ডক্টর সেরফ ঝুঁকে পড়েছে লেনিন M315 এর ওপর। পঞ্চম ব্যক্তিটি হাঁটু গেড়ে বসে ব্যস্ত হয়ে আছে অ্যামাটল কফিনটা নিয়ে। দৃশ্যটা কেমন যেন ভৌতিক লাগলো রানার কাছে। সরে এলো সে গর্ত মুখ থেকে কিছুটা দূরে। আচ্ছা, ডক্টর স্যার যদি টের পেয়ে থাকে যে কাজ ফুরলেই খুন করা হবে তাকে, তাহলে তাহলে এক্ষুনি ফাটিয়ে দেবে নাকি বোমাটা? কথাটা মনে আসতেই আবার এসে উকি দিল রানা গর্ত মুখে। ডক্টর সেরফ তেমনি ঝুঁকে আছে বোমাটার উপর। তার হাব ভাব দেখে যে কিছু আন্দাজ করবে তার কোনো উপায় নেই। আবার সরে আসতে গিয়েও থেমে গেল রানা। কাজ শেষ করে উঠে দাঁড়ালো ডক্টর নিকোলাই স্যার। অ্যামাটলের ওপর কাজ বোধহয় পরে আরম্ভ হয়েছে। সেখানে কাজ চলছে এখনো। কাজ শেষ হয়েছে স্যারভের। রানা ভাবল, এই মুহূর্তে যদি স্যারকে গুলি করে হত্যা করা হয়, ওর কিছুই করবার নেই। এইখানে হামাগুড়ি দিয়ে বসে চুপচাপ দেখতে হবে ওর মৃত্যু। কিন্তু রানার স্বাভাবিক বুদ্ধি বলল হোল্ডের মধ্যে ওকে হত্যা করা হবে না। ওখানে হত্যা করলে মৃতদেহটা সাগরে ফেলবার জন্য বয়ে তুলে আনতে হবে ওপরে। তার চাইতে ওকে দিয়েই ওপরে ওঠার কাজটা করিয়ে নিয়ে ডেকের ওপর খুন করা বুদ্ধিমানের কাজ। অন্তত রানা হলে তাই করত। ইয়াকুবও তাই করবে।
ইঙ্গিত করলো একজনকে কফিনের স্ক্রুগুলো লাগাবার জন্যে। তারপর রেডিও রুমের সেই অপারেটরকে বলল, ওকে ওর কেবিনে নিয়ে যাও, ফিরে এসে রিপোর্ট করবে। চট করে সরে গেল রানা গর্তমুখ থেকে। উঠতে আরম্ভ করেছে ওরা সিঁড়ি বেয়ে। মাঝে মাঝে লোকটার হাতে ধরা টর্চের আলো বেরিয়ে আসছে গর্তমুখ দিয়ে বাইরে। সেই আলোয় সাদা দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো। একটা মোটা থামের আড়ালে সরে গেল রানা। ডক্টর সেরবের পিছু পিছু উঠল ওর গার্ড। কর্কশ গলায় কিছু একটা আদেশ দিল। চলতে আরম্ভ করলো স্যার। আর সময় নেই। ছুটতে আরম্ভ করলো রানা। ছুরিটা ডান হাতে চলে এসেছে ওর। যতখানি সম্ভব নিঃশব্দ পায়ে এগিয়ে যাচ্ছে রানা। লোকটা এখন একবার পিছন দিকে টর্চ ফেললেই রানার দুঃসাহসের ইতি হয়ে যাবে। কিন্তু সেসব ভাববার সময় নেই। এমনও হতে পারে ইয়াকুব বা অন্য কোনো একজন লোক এদের পিছু পিছু উঠে এসেছে। পরিষ্কার দেখতে পাচ্ছে সে রানাকে ওদের পেছন পেছন ধাওয়া করতে। একবারও সে কথা মাথায় এলো না রানার। বাঁচাতে হবে স্যারকে, কিন্তু কেমন ভাবে বাঁচাবে জানা নেই ওর। রানা যখন ঠিক 4 ফুট পেছনে, সেই সময় দেখলো হাতের সাব মেশিন গানটা তুলছে লোকটা মাথার উপরে। ব্যারেলটা ধরে বাট দিয়ে মাথায় মেরে অজ্ঞান করে নিতে চাইছে বোধহয় সে স্যারকে। তারপর ঠ্যাং ধরে টেনে ফেলে দেবে সে সাগরে। যেই বাট নামাতে আরম্ভ করলো নিচের দিকে, অমনি ছুরি চালালো রানা ঘাড়ের পেছনে। আমূল বসে গেল ছুরিটা। ডান দিকে হ্যাঁচকা একটা টান দিতেই গলার অর্ধেকটা ফাঁক হয়ে বেরিয়ে এলো ক্ষুরোধার ছুরি। মাটিতে পড়বার আগেই সাব মেশিন গানটা ধরে ফেললো রানা শূন্যে, কিন্তু টর্চটা ধরতে পারল না। ফসকে পড়ে গেল সেটা মাটিতে। মৃতদেহটাও হুমড়ি খেয়ে পড়ল। পাই করে ঘুরে দাঁড়ালো স্যার। চুপ, কথা বলবেন না। ঝাঁপিয়ে পড়ল রানা টর্চটার উপর। নিভিয়ে ফেললো আলো। কিন্তু সেইটুকু সময়ের মধ্যেই দেখে ফেলেছে স্যার যা দেখবার। চিনতে পেরেছে সে রানাকে। মৃতদেহটাও নজর এড়ায়নি ওর। কি ব্যাপার মিস্টার মাসুদ? চুপ, যদি বাঁচতে চান চুপ করুন। চুপচাপ দাঁড়িয়ে রইল ওরা। কোথাও কোনো সাড়া শব্দ নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে চাইল রানা। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আর দেরি করা চলে না। এক্ষুনি উঠে আসবে ইয়াকুব মৃত লোকটার খোঁজে। এগুলো ধরুন। টর্চ আর সাব মেশিন গান গুজে দিল রানা সেরভের হাতে। তারপর হেসড়ে টেনে নিয়ে চলল মৃতদেহটা রেলিংয়ের ধারে। ডান পকেট থেকে বের করে নিল রেডিও রুমের চাবিটা। লোকটা কি মারা গেছে? জিজ্ঞেস করলো স্যার। রেলিংয়ের ধারে চলে এসেছে সে রানার সাথে সাথে। হ্যাঁ, আপনাকে মেরে সাগরে ফেলে দেবার নির্দেশ ছিল ওর ওপর। ঝপাং করে একটা শব্দ হলো নিচের অন্ধকারে। শিউরে উঠল স্যার। গর্ত মুখের দিকে একবার ফিরে চেয়েই চমকে উঠল রানা। রেলিংয়ের ক্যাচ খুলে শুইয়ে দিল খানিকটা রেলিং ডেকের ওপর। তারপর এক টানে স্যারভের মাথা থেকে পরচুলাটা উঠিয়ে নিয়ে ফেলল রেলিংয়ের ধারে। পাশেই নামিয়ে রাখলো সাব মেশিন গানটা। গর্ত মুখ থেকে এক ঝলক আলো বাইরে এসে পড়ায় সাদা সাদা বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছে রানা আবার। ডক্টর সেরভকে নিয়ে এক ছুটে ঢুকে পড়ল সে স্টোর রুমের মধ্যে। দরজাটা ভিড়িয়ে দিয়ে সামান্য একটু ফাঁক রাখলো শুধু। উঠে এসেছে ইয়াকুব। পিছনে আরেকজন লোক আছে টর্চ হাতে। গর্ত দিয়ে বেরিয়ে চারদিকে আলো ফেললো ওরা। কেউ নেই কোথাও। কয়েক পায়ে এগিয়েই ইয়াকুবের টর্চটা স্থির হলো খোলা রেলিংয়ের ওপর। আর একটু এগিয়েই চোখে পড়ল ওর পরচুলা আর সাব মেশিন গান। নিচু হয়ে তুলে নিয়ে টর্চের আলোয় পরীক্ষা করলো সে ওগুলো। তারপর আঞ্চলিক তুর্কি ভাষায় কিছু বলল সঙ্গীকে। পরচুলাটা ছুঁড়ে সাগরে ফেলে দিয়ে সাব মেশিন গান হাতে ফিরে গেল ওরা 4 নম্বর হোল্ডে।